আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। চীন মালয়েশিয়া সফরের সবটুকু অর্জন দেশের জনগণের, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে ভিটামিন A+ ক্যাম্পেইন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 থেকে 59 মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ভিটামিন A ক্যাপসুল। চট্টগ্রামের ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নগরবাসীর প্রতি সিটি মেয়রের আহ্বান। চট্টগ্রামে ঈদ উল আজহা উপলক্ষে পণ্যের মূল্য হ্রাস ও ফেস্টিভ সেল কর্মসূচির জন্য ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের জেলা প্রশাসনের সম্মাননা। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা 900 ছাড়িয়েছে। আহত অন্তত 3000। চলছে উদ্ধার অভিযান। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে যা কিছু অর্জিত হয়েছে তা দেশের জনগণের অর্জন। এটা কোনো ব্যক্তিগত অর্জন নয়। আজ জাতীয় সংসদে এ কথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। স্পিকার, এখানে মূল বিষয় এটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন স্পিকার। তবে স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এর আগে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের 21 থেকে 26 জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধিবেশনের শুরুতে প্রস্তাবটি উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এই সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে। স্পিকার বলেন, বর্তমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর ওই সফরের ফলে দেশবাসী আশান্বিত হয়েছেন এবং সাধারণ মানুষও সফরটি সফলভাবে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গঠিত গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী এই সফর বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির মৌলিক নীতিমালা, পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বায়ত্ত শাসনের বাস্তব প্রতিফলন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে। তিনি আরও বলেন, মালয়েশিয়া ও চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ভবিষ্যতে যে কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপন করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে। পরে সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, শাহজাহান চৌধুরী, জয়নুল আবেদিন ফারুক, আলতাফ হোসেন চৌধুরী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সহ অন্যান্যরা আলোচনায় অংশ নেন। এই সময় বক্তারা বলেন, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতি, অবকাঠামো ও শিক্ষা খাতের উন্নয়ন সহ জনগণের জীবনমানে সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, বাজেটে 60টি নিত্যপণ্য থেকে কর কমানো হয়েছে, ফলে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে এই বাজেট কার্যকর ভূমিকা রাখবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এই বাজেট একটি জনবান্ধব ও বাস্তবায়নযোগ্য বাজেট। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার জন্য সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। মালয়েশিয়া ও চীনে প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরে পিতা ও মাতার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে উপস্থিত হয়ে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও মাতার কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। আগামীকাল সারা দেশে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন। 6 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে দিনব্যাপী খাওয়ানো হবে একটি করে ভিটামিন A ক্যাপসুল। সারা দেশে 1,20,000-এরও বেশি টিকাদান কেন্দ্র ও 500টি ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল 8টা থেকে শুরু হয়ে ক্যাম্পেইন চলবে বিকেল 4টা পর্যন্ত। শরীফুল ইসলামের রিপোর্ট। শিশুদের হাম, রাতকানা রোগসহ অপুষ্টিজনিত বিভিন্ন রোগ প্রতিরোধে আগামীকাল সারা দেশে অনুষ্ঠিত হবে ভিটামিন A+ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন A ক্যাপসুল আর 12 থেকে 59 মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে একটি লাল রঙের ভিটামিন A ক্যাপসুল। নিকটস্থ ইপিআই কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল এবং জনবহুল এলাকা যেমন বাস টার্মিনাল, রেল স্টেশন ও বস্তি এলাকায় ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে এই ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, যে সকল শিশু বাদ পড়বেন তাদেরকে পরের দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো যাবে। আমাদের এই ক্যাপসুল বিতরণের জন্য 1,20,000 জায়গায় ফিক্সড আউটরিচ আছে আমাদের, সেখানে হবে। আর টেম্পোরারি বা মোবাইল কেন্দ্র হবে আরো 500টি, যেগুলোর মধ্যে কোনোটা লঞ্চ ঘাটে, ফেরি ঘাটে, ট্রেন স্টেশন, বাস স্টেশন, এইসব জায়গায়। চিকিৎসকরা বলছেন, শিশুদের ভরা পেটে এই ক্যাপসুল খেতে হবে, তবে অসুস্থ শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো যাবে না। বলে ভরা পেটে খাবে। যদি বমিটিং টেন্ডেন্সি থাকে, পেট ব্যথা থাকে, এই অবস্থায় জ্বর থাকে, কারণ জ্বর থাকলে ছোটো বাচ্চা এমনিই বমিটিং টেন্ডেন্সি থাকে, আমরা বলি যে ওই সুস্থ হওয়ার পরে সেই বাচ্চাটা ভিটামিন A ক্যাপসুল নেবে। ভিটামিন A ক্যাপসুলটা হাম এবং অন্যান্য রোগ, ডায়রিয়াজনিত যে রোগটা হয় তাদের জটিলতা প্রিভেন্ট করার জন্য ভিটামিন A ক্যাপসুলটা খাওয়ানো হবে। চলতি বছর 2,40,00,000 শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সকাল 8টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে বিকেল 4টা পর্যন্ত। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ। পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বেইলি রোডে শুরু হয়েছে 3 দিনব্যাপী পাহাড়ি ফল মেলা 2026। সকালে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই সময় তিনি পাহাড়ের জনগণের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং কৃষি খাতের প্রসারে সরকারের বিশেষ গুরুত্বের কথা জানান।
জাকিয়া জামান আনিকার প্রতিবেদন। পাহাড়ি ফলের রং আর ঘ্রাণে মুখর চারপাশ। চোখে পড়ছে সারি সারি আম, আনারস, কাঁঠাল, লিচু আর নানা রকমের পাহাড়ি ফল। দেখে মনে হতে পারে যেন পার্বত্য অঞ্চলের কোনো মেলা, কিন্তু না, পাহাড়ের এই বৈচিত্র্যময় আয়োজন বসেছে রাজধানীর বেইলি রোডে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী পাহাড়ি ফল মেলা 2026। পাহাড়ের পরিচিত ফলের পাশাপাশি স্থান পেয়েছে এমন অনেক ফল যেগুলোর সঙ্গে সমতলের মানুষের খুব একটা পরিচয় নেই। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির সুবিধা সম্প্রসারণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। আমরা এই অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে এই অঞ্চলের সকল বাসিন্দাদের, পাহাড়ি হোক, বাঙালি হোক, যারাই হোক, সকল বাংলাদেশিদের জীবনমান উন্নয়ন এবং তাদের অবকাঠামোগত উন্নয়নকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করব। প্রতিমন্ত্রী আরও জানান, পাহাড়ি ফল ও কৃষি পণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণ, জুম চাষে কৃষকদের উৎসাহ প্রদান এবং পাহাড়ি সংস্কৃতিকে দেশে বিদেশে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে আমরা একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, যাতে আমাদের যে পার্বত্য প্রোডাক্টগুলো আছে, পণ্যগুলো আছে, কৃষি পণ্যগুলো আছে, সেগুলো যেন নষ্ট না হয়। আমরা যেন বায়ারের সাথে সেলারকে কানেক্ট করতে পারি, তাদের ন্যায্য মূল্য দিতে পারি। একই সাথে আমরা স্থানীয়ভাবে আমরা কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। 3 দিনব্যাপী এই মেলায় পার্বত্য অঞ্চলের বিভিন্ন ফল, কৃষিপণ্য ও ঐতিহ্যবাহী উপকরণ প্রদর্শন করা হচ্ছে। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা যেমন পাহাড়ি ফলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন, তেমনি বিক্রেতারাও পাচ্ছেন নতুন ক্রেতা ও বাজারের সম্ভাবনা। যেহেতু এই সবজিগুলা, এই ফলগুলা আমরা সহজে ঢাকা শহরে পাই না, খুব কম জায়গায় পাই। যদি অধিকভার করা হয় তো আমাদের জন্য খুব ভালো হবে এবং পাহাড়ি মানুষদের জন্য ভালো হবে। আমি আসলে এরকম একটা প্রোগ্রাম ঢাকায় ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম। অনেক ধরনের ফ্রুটস, স্পেশালি যেটা আমি দেখতে পেলাম, নতুন অনেক ভ্যারাইটিসের আম সম্পর্কে জানতে পারলাম, যেটা আগে নামও শুনিনি। আশা করব যে এটা যাতে প্রতি বছর ঢাকার বিভিন্ন জায়গায় হয়, যাতে আমরা অ্যাটলিস্ট পাহাড়িদের কালচার সম্পর্কে জানতে পারি। মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা বলছেন, রাজধানীতে এমন আয়োজন তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি করেছে। এতে যেমন বিক্রি বাড়ছে, তেমনি পাহাড়ি ফল সম্পর্কেও মানুষের আগ্রহ বাড়ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে এসেছি আমরা, 26 প্রজাতির আমরা আম নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের আম, লিচু, তারপর লটকন, আমাদের পাহাড়ে আরও আছে চাইনিজ কমলা, বিভিন্ন দেশি ফলগুলো নিয়ে এসেছি যেগুলো হারিয়ে যাচ্ছে। ভালোই সাড়া পাচ্ছি। আমরা বিভিন্ন রকমের ফল, আনারস, ড্রাগন, পেয়ারা, কাঁঠাল সহ বিভিন্ন রকমের কলা, ফল, ফ্রুট আমরা রাঙামাটি থেকে নিয়ে এসেছি। পাহাড়ের বৈচিত্র্যময় ফল, কৃষিপণ্য এবং সংস্কৃতিকে দেশের মানুষের সামনে তুলে ধরতেই এই আয়োজন। আয়োজকদের আশা, পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণের পাশাপাশি এই মেলা কৃষকের সক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখবে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ, ঢাকা। সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, দেশে মৃতদেহ থেকে অঙ্গদান কর্মসূচিকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বহু রোগীর জীবন রক্ষা করা সম্ভব হবে এবং দেশের স্বাস্থ্যসেবায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। আজ রাজধানীতে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বাংলাদেশে মৃতদেহ থেকে অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। বিস্তারিত রিপোর্টে। দেশে মোট জনসংখ্যার প্রায় 23 থেকে 24% মানুষ কোনো না কোনোভাবে দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন। উদ্বেগের বিষয় হলো, এসব রোগীর মধ্যে প্রায় 5 থেকে 15% রোগী যথাসময়ে কিডনি প্রতিস্থাপনের চিকিৎসার সুযোগ না পেয়ে অকালে মৃত্যুবরণ করছেন। শনিবার ঢাকায় দেশে মৃতদেহ থেকে অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালার আয়োজন করেছে কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ ও কোরিয়ান সোসাইটি অব ট্রান্সপ্লান্টেশন। সম্মেলনে বাংলাদেশে মৃতদেহ থেকে অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা।
তো এই চিকিৎসা আমাদের দেশে মোটামুটি আলহামদুলিল্লাহ অপ্রতুল না, তবে সার্ভিস লোকসংখ্যা অনুসারে আমাদের দেশে যত জনগণ এবং রোগীর বার্ডেন সে অনুসারে কিন্তু আমাদের ওই সার্ভিসের মান যথেষ্ট আছে, কিন্তু সার্ভিস দেওয়ার মতো যে আমাদের লজিস্টিক সাপোর্ট ম্যান পাওয়ার এই পরিমাণে কিন্তু আমাদের দেশে যথেষ্ট না। যার কারণেই আমরা দেখা যায় যে যতটুক সার্ভিস আমরা দেই আমাদের পক্ষ থেকে তো যথেষ্ট পরিমাণে দেই, কিন্তু যেহেতু ম্যান পাওয়ার যথেষ্ট না এই জন্য হয়তো কিছু কিছু মানুষ ওই অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিসটা হয়তো পায় না আর কি। আমাদের যে সুযোগ সুবিধা আছে তাতে আমরা 24 ঘন্টার মধ্যেও যদি কিডনি পাওয়া যায় কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারি। হার্টের জন্য লাগে 5 থেকে 6 ঘন্টা, ফুসফুসের জন্য লাগে 6 থেকে 7 ঘন্টা, লিভারের জন্য লাগে 7-8 ঘন্টা, এবং কিডনি 12 ঘন্টা থেকে 24 ঘন্টা ভালো রাখা যায়। এটা খুব সিম্পল জিনিস, আপনি বরফের মধ্যে ডুবিয়ে রাখলে এরা ওদের অর্গানগুলো ভালো থাকে, জীবিত মানে ভালো থাকে। সেই অর্গানকে আপনি অন্য অর্গান ফেল রোগীদেরকে যদি ট্রান্সপ্লান্ট করেন তাহলে সে ভালো থাকবে। জনগণের জন্য উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। This is the responsibility of not only the Ministry of Health, it is the responsibility of all the peoples, and it should be the collective effort so that we can make a program and the social awareness and very much the involvement of the society to fight against the CKD, and so that we can minimize the ESRD and then the transplantation. শেখ আলী, BTV নিউজ। চট্টগ্রামে চিকুনগুনিয়া, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি ভবন মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব। পাশাপাশি ডেঙ্গু চিকুনগুনিয়া মুক্ত শহর গড়াও সহজ হবে। চিকুনগুনিয়া তো আমরা একটা ভালো রেজাল্ট পাবো কবে, যদি আমরা আমাদের জনগণের যে সচেতনতার জায়গা সেটা যদি পারফেক্টলি আমরা সচেতন করতে পারি। পাশাপাশি যে ওষুধটা আমরা দিচ্ছি সে ওষুধটা যদি আমার যে মশক নিধনকারী কর্মকর্তারা আছে তারা যদি সঠিকভাবে সে ওষুধটা সেখানে তারা সেই জায়গায় তারা স্প্রে করে। কাজে ওভারঅল সব মিলে আমি বলতে চাই যে যার যার যেখানে দায়িত্ব সেখানে দায়িত্বটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের যে মূল লক্ষ্য এই শহরকে ডেঙ্গি চিকুনগুনিয়া মুক্ত রাখা, শহরকে জলাবদ্ধতা মুক্ত রাখা, শহরকে একটা ক্লিন গ্রিন রাখা, এটা সম্ভব। সিটি কর্পোরেশনের সহায়তায় সুরক্ষা আয়োজিত নাগরিক সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমাম হোসেন রানা, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। পরে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরীতে একটি র্যালি বের করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 920 জনে দাঁড়িয়েছে। দেশটিতে 1 শতকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে বহু ভবন ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে ধীরগতির উদ্ধার কাজের জন্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। শুক্রবার তিনি জানান, সরকারি হিসেবে নিহতের সংখ্যা বেড়ে 920 জন হয়েছে।
এর আগে ডেলসি রদ্রিগেজ ভূমিকম্পে প্রায় ৩,০০০ মানুষ আহত হবার তথ্য দেন। শুক্রবার ভূমিকম্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়ারা স্টেট পরিদর্শনকালে তিনি জানান, বিদেশি উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে শুরু করেছে। ভেনেজুয়েলায় ভূমিকম্প হয় স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পরপর দুবার। ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন অঞ্চলে ধসে পড়ে বহু ভবন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার আশঙ্কা, এই ভূমিকম্পে নিহতের সংখ্যা 10,০০০ ছাড়িয়েছে। এই দুর্যোগের মধ্যে ভেনেজুয়েলাকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, কাতার, ব্রাজিল, কলম্বিয়া, স্পেন, ফ্রান্স, তুরস্ক, সুইজারল্যান্ড সহ আরও অনেক দেশ। দেশটিতে উদ্ধার কাজে সহায়তায় পরিবহন জাহাজ, উড়োজাহাজ, উদ্ধারকারী দল ও চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে। এর মধ্যে সহায়তার জন্য মেক্সিকো সেনাবাহিনীর সদস্যরা কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে হামলার জবাবে ইরানের ড্রোন, সংরক্ষণাগার ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে হামলা চালায় ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করার পর গতকাল এই হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম হামলার কথা স্বীকার করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। গত 17 জুন উভয় দেশ 14 দফা সমঝোতায় সংঘাত সম্মত হয় এবং সেখানে স্থায়ী শান্তি চুক্তিতে উপনীত হতে 60 দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়। ওই সমঝোতায় হরমুজের জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের প্রাথমিক সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইরান গত সপ্তাহে জানায়, লেবাননে হামলার কারণে তারা আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ পারাপারের নিরাপত্তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন। ইরানি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অননুমোদিত রুটের বাইরে যাতায়াতের ফলে যে কোনো পরিস্থিতির দায়ভার জাহাজের মালিক, অপারেটর এবং কমান্ডারের উপর বর্তাবে। এই বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন, ইরান যদি যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার চুক্তি মেনে না চলে, তবে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে হামলা করতে পারে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। পটুয়াখালী শহরে ইসলামপন্থীরা সংখ্যালঘু হিন্দুদের 5টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, এমন দাবিতে এক নারীর আহাজারের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়ানো হয়েছে। বাংলা ফ্যাক্ট অনুসন্ধানে এই ঘটনার সাথে ধর্মীয় বা সাম্প্রদায়িক কারণ খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ আলোচিত দাবি সম্পূর্ণ মিথ্যা। মিরাজ উদ্দিনের ডেস্ক রিপোর্টে। সাম্প্রতিক সময়ে পটুয়াখালী শহরে ইসলামপন্থীরা হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, এমন একটি ভিডিও হিন্দু ভয়েস ইন নামক এক্স হ্যান্ডেলে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে আরও দাবি করা হয়, বাংলাদেশের সরকার ও প্রশাসন কোনো সহায়তা না করায় ভুক্তভোগী হিন্দু পরিবারগুলো অসহায়ভাবে কান্নাকাটি করছে। বাংলা ফ্যাক্ট যাচাই করে দেখেছে, পটুয়াখালীতে ইসলামপন্থীরা হিন্দুদের 5টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে এটি পটুয়াখালীতে 2025 সালের 6 মার্চ আগুন লেগে কয়েকটি বাড়ি ও দোকান পুড়ে যাওয়ার ঘটনা। ঘটনাটির সাথে ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো বিষয়ের সম্পর্ক নেই। ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এখন বাংলা টিভি ফেসবুক পেজে 2025 সালের 6 মার্চ আমার সার্টিফিকেট সব পুড়ে শেষ, এখন আমরা কি করব। পটুয়াখালীর 5টি বসতবাড়ি সহ 2টি ব্যবসা প্রতিষ্ঠান পুরো ছাই, ক্যাপশনে প্রচার করতে দেখা যায়।
ঘটনাটির বিষয়ে সে সময়ে পটুয়াখালীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজীব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অনুসন্ধানে এ ঘটনার সাথে ধর্মীয় বা সাম্প্রদায়িক কারণ খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। মিরাজউদ্দিন, ডেস্ক রিপোর্ট। কোনো উৎসবকে কেন্দ্র করে দেশে প্রথমবারের মতো বন্দরনগরী চট্টগ্রামে সফলভাবে বাস্তবায়ন করা হয় পণ্যের মূল্য হ্রাস ও ফেস্টিভ সেল কর্মসূচি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চট্টগ্রামের এই কর্মসূচি সারা দেশে প্রশংসিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার এই উদ্যোগে স্বাগত জানিয়ে এগিয়ে আসেন চট্টগ্রামের ব্যবসায়ী ও প্রতিষ্ঠান, গণমাধ্যম কর্মী ও সরকারি বিভিন্ন দপ্তর। কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করায় আজ অংশীজন ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী ও কর্মকর্তাদের সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। এই উপলক্ষে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানে 81 জনকে সম্মাননা জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মাহমুদ জিয়াউদ্দিন। অনুষ্ঠানে আগামীতে ঈদ উল আজহার পাশাপাশি ঈদ উল ফিতর ও দুর্গা পূজায়ও এমন মূল্য হ্রাস ও ফেস্টিভ সেল বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন উপস্থিত সকলে। একই সঙ্গে এই কর্মসূচিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তারা। পরবর্তীতে ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এবং এই উদ্যোগের যিনি সভাপতি, তারা একটা মাইলস্টোন পাইনিয়র হিসাবে উল্লেখিত হবে। আমরা আশা করি যে এটা কন্টিনিউ হবে এবং ধীরে ধীরে এটা আরো বেশি মনোগ্রাহী হবে, ভোক্তাদের কাছে আরো বেশি স্বস্তিকর হবে। উৎসবকে কেন্দ্র করে যে সম্মাননা প্রদান, যেটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে, আমি বিশ্বাস করি আগামী দিনেও এই চট্টগ্রামের মূল্যবোধ সম্পন্ন আমাদের সকল সম্মানিত ব্যবসায়ীরা তারা এটিকে ধরে রাখবেন এবং আগামীতে সারা বাংলাদেশে এর একটি ব্যাপক প্রভাব পড়বে, সেটি আমি বিশ্বাস করি। চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত 10 দিন ব্যাপী 41তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল গতরাতে শেষ হয়েছে। নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে সমাপনী মাহফিলে দেশ বিদেশের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ ও বরেণ্য ওলামায়ে কেরামগণ ইসলামের শান্তি, ভ্রাতৃত্ব ও আহলে বাইতের আদর্শ নিয়ে আলোচনা করেন। বক্তারা কারবালার শোকাবহ ইতিহাস স্মরণ করে বিশ্ব শান্তি ও মানবতা রক্ষায় ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে আখিরে মোনাজাতে দেশ জাতির শান্তির ও কল্যাণ এবং মুসলিম উম্মার উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করা হয়। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 11 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 41 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে সকাল 6টা 9 মিনিটে, ভাটা দুপুর 12টা 1 মিনিটে এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা